বন্ধুরা, গত মাত্র 3 দিনে বাংলাদেশের ইউনূস সরকার যা যা করেছেন সেটা দেখলে একটা কথাই মাথায় আসে, বাইরে এক ছবি আর ভেতরে একেবারে উল্টো গল্প। ক্যামেরার সামনে নাটকীয়ভাবে ইন্ডিয়া বিরোধী ভাষণ, আর ক্যামেরার পেছনে একেবারে উল্টো ভারতের দিকেই হাত জোর করে সাহায্যের আবেদন। এখানে আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে হঠাৎ করে ইউটার্ন নেওয়া হলো। আসল প্রশ্ন হলো এই ইউটার্নটা করালো কে? যে মুহূর্তে ইউনাইটেড স্টেটস আর ফ্রান্স একসঙ্গে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে শুরু করলো, ঠিক তখনই ইউনূস সরকারের সামনে কার্যত একটাই রাস্তা খোলা ছিল, ভারতের শরণ নেওয়া। বয়স্করা একটা কথা বলেন যেটা বাস্তবে মিলে যায়, পকেট ভর্তি থাকলে মুখ অনেক কিছু বলে, কিন্তু যখন সত্যিকারের খিদে লাগে তখন সব অহংকার আপনা আপনি গলে যায়। আজ ইউনূস সরকারের বর্তমান অবস্থা দেখলে এই প্রবাদটা একেবারে নিখুঁতভাবে খাপে খাপে বসে। যে সরকারটা কাল পর্যন্ত ভারতকে চোখ রাঙাচ্ছিল, প্রকাশ্যে হুমকি দিচ্ছিল, হঠাৎ করে তাদের সুর এত দ্রুত বদলে গেল কিভাবে? কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো যার ফলে এখন ইউনূস সরকারকে ভারতের দিকেই ঝুঁকতে দেখা যাচ্ছে? এই প্রশ্নগুলির উত্তর লুকিয়ে আছে পুরো ঘটনা প্রবাহের ভেতরে, আর সেটাই আমরা ধাপে ধাপে বুঝবো। তবে তার আগে আপনি যদি চান ভারতের কথা, ভারতের অবস্থান আর ভারতের ন্যারেটিভ পুরো দুনিয়ার সামনে পরিষ্কারভাবে পৌঁছাক, আর দেশটা যেন প্রতিটা ক্ষেত্রে সেলফ রিলায়েন্ট হয়ে ওঠে, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখন আসল স্টোরিতে ফিরি। এই গোটা জিওপলিটিক্যাল ড্রামাতে এবার ফ্রান্সের এন্ট্রি হয়েছে পুরো শক্তি নিয়ে। ফ্রান্স পুরোপুরি ইউনূস সরকারের ওয়ার্কিং স্টাইল আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কিন্তু সবথেকে বড় টুইস্টটা আসে একটি নামকে ঘিরে, সেটা হলো উসমান হাদি, যার মৃত্যুকে সামনে রেখে বাংলাদেশে এতদিন ধরে ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হয়েছিল, যার নাম ব্যবহার করে জনমতকে একদিকে ঠেলে দেওয়া হয়েছিল। এখন সেই উসমান হাদির ভাই ক্যামেরার সামনে এসে এমন কিছু তথ্য ফাঁস করেছে যার পর ইউনূস সরকারের ভিতটাই কেঁপে উঠেছে। ভারতের বিরুদ্ধে সাজানো এক বিশাল প্লট এখন ঠিক সেই প্লটটাই তাদের নিজের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গত 2-3 দিনে বাংলাদেশের ভেতরে আচমকাই ভারত বিরোধী ঘৃণার একটা পুরো বাজার বসানো হয়েছিল। স্ক্রিনে ঘুরে বেড়ানো ভিডিওগুলি যদি আপনি মন দিয়ে দেখেন, একটা জিনিস পরিষ্কার হবে, এগুলি কোনো স্পন্টেনিয়াস রিয়াকশন নয়, বরং ওয়েল স্ক্রিপ্টেড প্রভোকেশন। কিছু ভিডিওতে দেখা যায় যে একটি ব্যক্তি প্রকাশ্যে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কাশ্মীর ইস্যু টেনে আনছে, স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের মাটিতে বসে নাকি কাশ্মীর আজাদ করাবে। তার ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে দেখলে আপনার মাথায় প্রথম যে ছবিটা আসবে সেটা হলো পাকিস্তানি মাইন্ডসেট। এখানেই শেষ নয়, আরেকটি ভিডিওতে আরও ভয়ঙ্কর ন্যারেটিভ চালানো হচ্ছে, যেখানে সরাসরি হুমকি, যদি ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তাহলে পাকিস্তান সঙ্গে সঙ্গে ভারতের ওপর হামলা চালাবে। এই হাস্যকর কিন্তু বিপজ্জনক বক্তব্যে বলা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ নাকি শোল্ডার টু শোল্ডার দাঁড়িয়ে আছে। এখন ভারতকে প্রকাশ্যে শত্রু হিসেবে তুলে ধরা হচ্ছে। মোট কথা, এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হচ্ছিল যেন ভারত বাংলাদেশ যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। এই পুরো নাটকের পেছনে সম্ভবত একটাই লক্ষ্য, ভারতকে উস্কে দিয়ে একটা লং ড্রন কনফ্লিক্টে জড়িয়ে ফেলা। কিন্তু এখানেই খেলাটা ভেঙে পড়ে। যেই মুহূর্তে বিশ্বের বড় শক্তিগুলি সরাসরি হস্তক্ষেপ করে, এই বিপজ্জনক স্ক্রিপ্টটা পুরোপুরি কোলাপস করে যায়। একটা অফিসিয়াল লেটার যেটা ইউনাইটেড স্টেটসের কংগ্রেস মেম্বাররা পাঠিয়েছে, সেখানে ইউনূস সরকারকে একেবারে স্পষ্ট ভাষায় সতর্ক করা হয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর দ্রুত ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন করতে হবে। শুধু তাই নয়, আমেরিকা এটাও পরিষ্কার করে দেয়, যদি সত্যি নিরপেক্ষ নির্বাচন চাও তাহলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতেই হবে। এখন পুরো ছবিটা দেখুন, একদিকে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর অন্যদিকে জামাতে ইসলামী, তাদের কাছে এটা প্রায় ফ্রি পাস। এটাই কি ডেমোক্রেসি? এই প্রশ্নটাই এখন আন্তর্জাতিক মহলে অস্বস্তি তৈরি করেছে। এর মধ্যেই আরেকটা ফ্রন্ট খুলে যায়। বাংলাদেশে মিডিয়ার অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফ্রান্স প্রকাশ্যে ক্ষুব্ধ হয়ে ওঠে। ফ্রান্সের এম্বাসির ছবি পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেয় যে ফ্রি স্পিচের সঙ্গে এমন বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই সব কিছুর পর ইউনূস সরকার কার্যত চারিদিক থেকে ঘেরা। চাপ এতটাই বেড়ে যায় যে সরকারটা এতদিন নিশ্চুপ ছিল, এখন তারাই মন্ত্রীদের পাঠাচ্ছে ভুক্তভোগীদের বাড়িতে, আর সোশ্যাল মিডিয়াতে ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছে। কিন্তু এই পুরো নাটকীয় ছবির আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। যে উসমান হাদির মৃত্যুকে সামনে রেখে ভারতের ঘাড়ে দোষ চাপানোর ঘৃণ্য চেষ্টা করা হচ্ছিল, সেই উসমান হাদির ভাই এক প্রেস কনফারেন্সে সব হিসাব উল্টে দেয়। বিশ্বস্ত রিপোর্ট অনুযায়ী সে সরাসরি ইউনূস সরকারের চোখে চোখ রেখে বলে দেয় যে এই খুন তোমরাই করিয়েছো। আমার ভাই চাইতো দেশে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু তোমরা নির্বাচন চাও না, তাই ওকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এখানেই থামে না, সে ইউনূস সরকারকে খোলা হুঁশিয়ারিও দেয়, যদি দ্রুত ফেয়ার ইলেকশন না করানো হয় তাহলে তোমাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হতে পারে। এই পুরো ঘটনায় একটা জিনিস একেবারে পরিষ্কার হয়ে গেছে,
এটা ভারতের কোনো ষড়যন্ত্র নয়, এটা বাংলাদেশের নিজস্ব ইন্টারনাল পলিসিসের ভয়ঙ্কর পাওয়ার গেম। আর সেই খেলাটাই এখন পুরো বিশ্বের সামনে উন্মুক্ত হয়ে গেছে। এখান থেকেই বোঝা যায় ইউনূস সরকারের ইউটার্ন আসলে ভয় নয়, এটা চাপ, বাস্তবতা আর আন্তর্জাতিক নজরদারির ফল। ভিয়েনাতে হওয়া তদন্তের রিপোর্টও একই দিকে ইঙ্গিত করছে উসমান হাদির এই সন্দেহজনক মৃত্যুর পেছনে মূল দায় আসলে বাংলাদেশের কট্টরপন্থী জামাতে ইসলামীর দিকেই যাচ্ছে। মানে ব্যাপারটা আর রাজনৈতিক অভিযোগের মধ্যে আটকে নেই, এখন সেটা ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন ট্রেলে ঢুকে পড়েছে। এত বড় ফাঁস, এত বড় এম্বারাসমেন্ট, এইগুলির পরেই হঠাৎ করে আসে সেই ড্রামাটিক ইউটার্ন। যে ইউনূস সরকার কাল পর্যন্ত ভারতকে চোখ রাঙাচ্ছিল, তারা আজ খুবই নরম সুরে বলছে, ভাই আমরা তো বন্ধু, আমরা তো সম্পর্ক খারাপ করতে চাই না। প্রশ্ন হলো, এই হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে এলো? এর উত্তরটা একদম প্লেন ইকোনমিক্স। কারণ খালি পেটে আইডিওলজি চলে না। বাংলাদেশের এখন তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ চাল দরকার। হ্যাঁ, চাল তো পাকিস্তানও দিচ্ছিল, তাহলে হঠাৎ করে ভারতের কথা কেন মনে পড়লো? কারণটা একদম সোজা, পয়সা বাঁচানো। ইউনূস সরকারের নিজের বক্তব্য অনুযায়ী তাদের প্রায় 5 লক্ষ টন চাল জরুরি ভিত্তিতে দরকার। এখন তারা কমার্শিয়াল রিলেশন বজায় রাখতে চায়, কিন্তু আসল হিসাবটা অন্য জায়গায়। পাকিস্তান থেকে চাল কিনতে গেলে খরচ পড়ছে $395 পার টন, আর ভারত থেকে সেই একই চাল পাওয়া যাচ্ছে $355 পার টন। মানে কি দাঁড়ালো? প্রতি টনে সরাসরি $40 সেভিংস। 5 লক্ষ টনের হিসাবে মোট সাশ্রয় প্রায় $20 মিলিয়ন। ভারতীয় টাকায় ধরলে প্রায় 168 কোটি টাকা। এখন বুঝতে পারছেন, যে সরকারটা প্রতিদিন ভারত বিরোধী বিষ ছড়াচ্ছিল, আজ সেই সরকারই 168 কোটি বাঁচানোর জন্য ভারতের দরজায় এসে হাত জোর করছে। পেটের প্রশ্ন এলে সব হেরকি, সব নাটক, সব ভুলে যায়। কিন্তু একটু পেছনের দিকে তাকাই, এটা কোনো নতুন ঘটনা নয়। বাংলাদেশের ভেতরের কিছু কট্টরপন্থী নেতা দীর্ঘদিন ধরেই ভারতের 7 সিস্টার্স মানে আমাদের নর্থ ইস্টের 7টা রাজ্যকে আলাদা করে দেওয়ার হুমকি দিয়ে এসেছে। ওদের বক্তব্য, আমাদের কথা না শুনলে নর্থ ইস্টকে বিদ্রোহ জ্বালিয়ে দেবো। এমনকি নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস নিজেও একসময় তথাকথিত গ্রেটার বাংলাদেশের এক এক্সপ্যানশনিস্ট ম্যাপ নিয়ে সোজা চায়নার দরজায় হাজির হয়েছিলেন, যার যুক্তি ছিল ভয়ঙ্কর। ভারতের নর্থ ইস্ট নাকি ভৌগোলিকভাবে পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল, তাই সেখানে চীনের মিলিটারি ও ইকোনমিক ইন্টারভেনশন দরকার। এই যুক্তির সঙ্গে সঙ্গেই তিনি চীনকে খোলা আমন্ত্রণ জানিয়েছিলেন, এসে এখানে বিনিয়োগ করুন। এখন প্রশ্নটা খুব পরিষ্কার, এই উস্কানিমূলক বক্তব্য, এই ভিডিওগুলি, এই এক্সপ্যানশনিস্ট ম্যাপ, এই চীনকে ডাকা, সব মিলিয়ে আসলে কি বোঝাচ্ছে? আর এখানেই বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে, এই পুরো ভোলাটাইল সিচুয়েশনে ভারত কি করছে? যখন বাংলাদেশের রাস্তায় খোলা চোখে ভারত বিরোধী স্লোগান উঠছে, কাশ্মীর নিয়ে দায়িত্বহীন মন্তব্য চলছে, আর অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ একেবারে পিকে, ঠিক তখনও ভারত বাংলাদেশকে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। এই জায়গাটাই পুরো গল্পটাকে অন্য মাত্রা দেয়, এবং এখান থেকেই বোঝা যায় ভারতের কৌশলটা শুধু প্রতিবাদ নয়, এটা লং টার্ম স্ট্র্যাটেজিক পেশেন্স। আজকের দিনেই সামনে এসেছে একটা ভয়ঙ্কর আয়রনি। একদিকে বাংলাদেশের ভেতরে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, উস্কানিমূলক বক্তব্য এবং অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ, আর অন্যদিকে বাংলাদেশে যখন পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, ঠিক তখনই ইন্ডিয়া মানবিকতা দেখিয়ে আজই 210 টন পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছে, যাতে সাধারণ মানুষ অন্তত নিত্য প্রয়োজনীয় জিনিস একটু স্বস্তি পায়। এখানেই থেমে যায় না গল্পটা। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বড় গার্মেন্টস এক্সপোর্টার, কিন্তু সেই শিল্পের প্রাণভ্রমরা কাঁচামাল কোথা থেকে আসে জানেন? যেমন তুলো, কটন আর র ফাইবার, সবকিছুই ভারত থেকেই আসে। ওদের ঘরে যে বিদ্যুৎ জ্বলে, ফ্যাক্টরিগুলিতে যে গ্যাস চলে, সেটারও বড় অংশ আসে ভারতীয় সাপ্লাই লাইন থেকে। সংখ্যাটা শুনলে আরও পরিষ্কার হবে, 2017 থেকে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশে প্রায় $8 বিলিয়ন বিনিয়োগ করেছে আর দিয়েছে প্রায় $5 বিলিয়ন ঋণ। মানে খুব সোজা ভাষায় বললে, তারা আমাদের টাকায় চলে, আমাদের রিসোর্সে বেঁচে আছে, আর বদলে আমাদেরকেই চোখ রাঙায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাংলাদেশ কেন এমনটা করছে? এর উত্তর নতুন কিছু নয়, এটা সেই পুরনো বইয়ের সেই ঘেটে যাওয়া পাতা, যেটা পাকিস্তান আর চায়না দশকের পর দশক ধরে ব্যবহার করে আসছে। যখন দুর্বল সরকার দেশ চালাতে ব্যর্থ হয়, মূল্য বৃদ্ধি সামলাতে না পারে, আর অর্থনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন নিজের ব্যর্থতা ঢাকতে একটা এক্সটার্নাল এনিমি তৈরি করা হয়। বাংলাদেশে ইউনূস সরকারও ঠিক সেটাই করছে। নিজেদের ব্যর্থতাকে ঢাকতে জনগণের সামনে ভারতের ভয় দেখানো হচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জল একেবারে মাথার ওপরে উঠে গেছে। রিসেন্টলি রাশিয়ার রাষ্ট্রদূত সেটা আবার মনে করিয়ে দিয়েছেন যে হিস্ট্রি ক্যান রিপিট। 1971-এ বাংলাদেশ তৈরি হয়েছিল ভারতের হাত ধরেই। আজ ভৌগোলিক বাস্তবতা আরও কঠিন। বাংলাদেশের প্রায় 94% সীমান্ত ভারত দিয়ে ঘেরা। এই সত্যটা উপেক্ষা করার সুযোগ নেই। তবু এত কিছুর পরেও গ্রাউন্ড রিয়েলিটি দেখলে দেখা যায় যে বাংলাদেশ আজও ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এখানে একটা আনকমফোর্টেবল ট্রুথ আছে। ভারত যদি চায়, একটা স্ট্রং পলিসি ডিসিশন নিয়ে বাংলাদেশের পুরো সাপ্লাই চেনটাকেই থামিয়ে দিতে পারে। একটু ভাবুন, যদি ভারত শুধু ভারত সীমান্ত সিল করে দেয়,
তাহলে সেখানে রুটি, কাপড় আর বাসস্থান তিনটেই সংকটে পড়ে যাবে। কিন্তু ভারত কখনো দায়িত্বহীন প্রতিবেশীর মতো আচরণ করেনি, আমরা কখনো আমাদের শক্তিকে মিসইউজ করিনি। তবে এখন হয়তো সময় এসেছে ডিপ্লোম্যাসির ভাষাটাকে একটু কঠিন করার। ঠিক যেমন আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে নিজের ইকোনমিক পাওয়ার ব্যবহার করেছিল, ভারতের কাছেও সেই পাওয়ার আছে, সেই লেভারেজ আছে। আর যদি ভারত এখনো কঠোর অবস্থান না নেয় তাহলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়বে, অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা আরও অ্যাগ্রেসিভ হবে। তাই পুরো বিশ্বকে এটা দেখানো দরকার ভারত শুধু সাহায্য করতে জানে না, নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষা করতে কঠিন সিদ্ধান্তও নিতেও জানে। এখন প্রশ্নটা আপনার কি মনে হয়, ভারত কি এখনো এই পেঁয়াজ পাঠিয়ে যাবে, নাকি এবার কূটনৈতিক চোখ রাঙানোর সময় এসেছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। বন্ধুরা, এটাই ছিল আজকের পুরো রিপোর্ট, যেটা অনেক রিসার্চ আর পরিশ্রমের পর আপনাদের সামনে রাখা হলো। আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।